জাতীয় সংসদ ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, জানাবেন গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে আসা শুরু করেছেন এবং নেতাকর্মীরা অবশ্যই সেখানে এসেছেন। কি দেখতে পাচ্ছেন সেখানকার সামনে নিরাপত্তা পরিস্থিতি এবং সার্বিক অবস্থা জানতে চাই। সংসদ ভবনের পুরো এলাকায় কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে গত দুদিন ধরেই, এবং আজকে সেই নিরাপত্তা ব্যবস্থা আমরা আরও বেশি জোরদার দেখছি। কেননা বিদেশি রাষ্ট্রপ্রধান সহ বিদেশি কূটনৈতিক সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা দেশি বিদেশিরা কিন্তু আজকের এই শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে সার্কভুক্ত দেশের কয়েকজন সরকার প্রধান এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিরা কিন্তু আজকের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। গণঅভ্যুত্থান পরবর্তী এবং এমনকি বাংলাদেশের গত 20 বছরের প্রেক্ষাপটেও যদি আমরা বিবেচনা করি, আজকের এই শপথ অনুষ্ঠানটি কিন্তু একটি ঐতিহাসিক ঘটনা। কেননা গণঅভ্যুত্থান পরবর্তী 1.5-2 বছরের মাথায় নতুন একটি নির্বাচিত সরকার আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সেই দিক থেকেও একটি খুবই তাৎপর্যপূর্ণ। আমরা এরই মধ্যে দেখেছি যারা শপথ নেবেন বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা এরই মধ্যে সংসদ ভবনে যে শপথ কক্ষ রয়েছে সেই কক্ষে উপস্থিত হওয়ার জন্য, সময় মতো উপস্থিত হওয়ার জন্য সংসদ ভবনের পাশের যে 3টি গেট রয়েছে, মণিপুরিপাড়া গেট, আসাদ গেট এবং সংসদ ভবনের দক্ষিণ পাশের যেই মূল গেট সড়কটি রয়েছে, সেই 3টি পথ দিয়েই কিন্তু তারা প্রবেশ করছেন। এবং আর মাত্র 40 মিনিট বাকি রয়েছে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার। সেই দিক থেকে গেটগুলোতে প্রবেশের ক্ষেত্রে একটি তাড়াহুড়ো আমরা লক্ষ্য করছি। আমরা এর মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্যর সঙ্গেও কথা বলেছি, তাদের অনুভূতি জানতে চেয়েছি। তারা যে নির্বাচিত হয়েছেন এবং দেশের জন্য এবং বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য, নতুন নতুন আইন প্রণয়নের জন্য, মানুষের কল্যাণে যেসব আইন প্রয়োগ করা হবে এমন সুশৃঙ্খল সুন্দর আইন প্রণয়ন করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে তাদের নিজ সংসদীয় আসনগুলোতে উন্নয়নমূলক কাজ সহ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তারা আজ শপথ নিচ্ছেন বা নেবেন বলে তারা উল্লেখ করেছেন। এবং সেই সাথে তারা বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে গত 17 বা 18টি বছর যেভাবে নির্বাচন হয়েছে, বিরোধী দলের প্রতি যেভাবে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, গুম খুনের শিকার হয়েছেন, সেই দিক থেকে আগামী আমরা সংসদ সদস্য তার সঙ্গে প্রতিশ্রুতি নেওয়ার চেষ্টা করছি বা তাদের সঙ্গে তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। তারা যেহেতু নির্বাচিত হয়ে সংসদ সদস্য হচ্ছেন এবং আগামীতে বিরোধী দল বা বিভিন্ন রাজনৈতিক দল বা ভিন্ন মতাদর্শের মানুষের উপর যেন কোনো ধরনের জুলুম নির্যাতন না হয়, অহেতুক হয়রানি করা না হয়, সেই বিষয়টিতে তারা সোচ্চার থাকবেন। শুধু জনগণের উন্নয়ন নয়, শুধু আইন প্রণয়ন নয়, একই সঙ্গে বাংলাদেশে যেন ন্যায্যতা, ইনসাফ এবং সমতা কায়েম হয়, সব মতাদর্শের মানুষ যেন সুশৃঙ্খলভাবে দেশে শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে পারে, সেদিক থেকে তাদের সংসদ সদস্যদের কিন্তু জোরালো ভূমিকা থাকবে। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব জনাব ফজলুর রহমানের সঙ্গে। তিনি এই মুহূর্তে সংসদে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন। স্যার, আপনার গাড়িতে আপনি আসন গ্রহণ করেন, গাড়িতে চলেন। উনি সংসদ ভবনের ভিতরে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রবেশের অপেক্ষা রয়েছেন এবং সেই সাথে আমরা দেখছি একে একে সারিবদ্ধভাবে সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়েছেন তারা সংসদের ভিতরে শপথ যে কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে প্রবেশের জন্য চেষ্টা করছেন। সংবিধানের 148 অনুচ্ছেদে কিন্তু বলা রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেই সাথে প্রধান বিচারপতিরা কিন্তু শপথ বাক্য পাঠ করে থাকেন। আমরা চেষ্টা করব যারা বিভিন্ন ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন তাদের মতামত নেয়ার জন্য। আমরা এর মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। ভোলার সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর সঙ্গে কথা বলেছি। আন্দালিব রহমান পার্থ বোঝানোর চেষ্টা করেছেন তিনি বিভিন্ন সময়ে এর আগেও সংসদে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের বিষয়টি তার কাছে একটু ব্যতিক্রম, কেননা গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার সেখানে তিনি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন। তিনি অতীতে যেভাবে সংসদে জনমানুষের কথা বলেছেন, একইভাবে তিনি সরকারি দলের হয়েও সরকারকে ভালোভাবে পরিচালনার জন্য এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কিন্তু চেষ্টা করবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব বিএনপির গুরুত্বপূর্ণ সদস্য শামা আহমেদের সঙ্গে। আপনি সংসদে নির্বাচিত হয়েছেন একজন শুধু নারী হিসেবে নয়, বিএনপির একজন নীতি নির্ধারক হিসেবে আপনি নির্বাচিত হয়েছেন। জনগণের জন্য, দেশের মানুষের জন্য আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসছেন?
আমরা দেশের মানুষের জন্য, দেশের ছাত্র সমাজ, যুব সমাজের জন্য, নারী সমাজের জন্য, সকল ধর্মের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে আমরা কাজ করে সকলকে নিয়ে সামনের দিকে এগোতে চাই। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সকল দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগোতে চাই। আসসালামু আলাইকুম। বিকালে যে শপথ অনুষ্ঠানের জন্য কি কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে এখন পর্যন্ত? আপনি কি জানেন? অপেক্ষা করেন, আমি বলতে পারি না। আমরা কথা বলছিলাম বিএনপির একজন নির্বাচিত সংসদ সদস্য জনাবা শামা উবাইদের সঙ্গে। তিনি এই মুহূর্তে সংসদ ভবনের মণিপুরি পাড়া গেট দিয়ে সংসদ ভবনের দিকে প্রবেশ করছেন। এছাড়া আমরা যে পরিমাণ অর্থাৎ প্রায় 300 জন সংসদ সদস্য সংসদের বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করছেন। এ কারণেই এখনো সংসদের বিভিন্ন গেটগুলোতে কিন্তু ব্যাপক যানবাহনের জটলা বা ভিড় লক্ষ্য করছি। আমি বলছিলাম সংসদ সদস্যদের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শপথ নেয়ার বিষয়টি একটি সংবিধান স্বীকৃত বিষয়, অর্থাৎ সংবিধানে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ সংসদ সদস্যরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব হস্তান্তরের সময় তারা শপথ বাক্য পাঠ করবেন এবং এই শপথের মাধ্যমেই কিন্তু তারা নতুনভাবে শপথের মধ্য দিয়ে কিন্তু তাদের দায়িত্বে প্রবেশ করবেন। অর্থাৎ এখন থেকেই তারা কিন্তু সরকার, আমরা জানি যে যখন শপথ বাক্য পাঠ করা হবে তখন থেকেই কিন্তু বিএনপি সরকার গঠন করলো এটি বলা যাবে এবং পরবর্তীতে আমরা জানব যে সংসদীয় দলের নেতা নির্বাচিত হবেন, অর্থাৎ বিএনপির সংসদে কে নেতৃত্ব দিবেন সেটি নির্ধারিত হয়ে যাবে। অর্থাৎ এটি আমরা হয়তো বা বলতে পারছি যে জনাব তারেক রহমান সেই দায়িত্ব নেবেন, কিন্তু এটি আসলে সংসদ সদস্যদের সম্মতির ভিত্তিতে পরবর্তীতে নির্ধারণ হবে। এর পরবর্তীতে আমরা দেখব যে সংবিধান সংস্কার পরিষদ যেটি রয়েছে, আমরা দেখেছি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন যেটি করেছিলেন, সেই সংবিধান সংস্কার কমিশনের আলোকেই কিন্তু সংসদ সদস্য অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি রয়েছে, সেটির কিন্তু একটি শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সংসদ ভবনের কক্ষে। এবং আমরা জানি যে বিকাল 4টার দিকে মন্ত্রিসভা অর্থাৎ বিএনপির মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তারা কিন্তু শপথ গ্রহণ করবেন। আমি আন্দালিব রহমান পার্থ এবং শামা ওবায়েদের সহ আরো ছিলেন বিরোধী দলীয় যারা জ্যেষ্ঠ সংসদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? অনেক কিছু প্রত্যাশা। একটাই, আমাদের নেতা তারেক রহমানের প্রতিশ্রুতি মোতাবেক যেই সকল ওয়াদা আমরা জনগণের কাছে করেছি, জনগণ আমাদের কথাগুলো রক্ষা করেছে, জনগণের ওয়াদাগুলো অক্ষর অক্ষরে পালন করব এবং তারেক রহমান সেটা পালন করার সক্ষমতা অর্জন করেছে, জনগণ তাকে সমর্থন দিয়েছে। আমি বিরোধী দলকে অনুরোধ জানাবো গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে সহযোগিতা করে। থ্যাংক ইউ। শপথ নেবেন আজকে? ইনশাল্লাহ। এবং সেই মন্ত্রিসভায় কারা শপথ নেবেন সেটি এখনো নির্ধারিত হলেও সেই মন্ত্রিসভার সদস্যদের কিন্তু জানানো হয়নি, কেননা আমরা মন্ত্রী হওয়ার সম্ভাবনায় রয়েছেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। হয়তো সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর জনাব তারেক রহমান বিএনপির প্রধান এবং খুব অল্প কিছুক্ষণ পরেই যিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন, হয়তো তিনি সরাসরি তার মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন সেই বিষয়টি তিনি নির্ধারণ করবেন। এবং আমরা জানি এই মন্ত্রিসভা নির্ধারণের ক্ষেত্রে জনাব তারেক রহমানকে স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ বিএনপির যারা নীতি নির্ধারক রয়েছে তারা বেশ কয়েকজন তারেক রহমানকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এবং নতুন, পুরাতন এবং উদীয়মান সব দিক থেকে যোগ্যতায়, অতীত অভিজ্ঞতার আলোকে কাদেরকে মন্ত্রিসভায় রাখলে দেশের মানুষ সবচেয়ে বেশি সার্ভিস পাবে বা সেবা পাবে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা থাকবে সেসব ব্যক্তিদেরকেই, যারা স্বচ্ছ ইমেজের, যাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতাও রয়েছে, সব এই ধরনের মন্ত্রিসভা গঠন করার প্রত্যয় বা অভিপ্রায় ব্যক্ত করেছেন জনাব তারেক রহমান। আমরা আজকের যে শপথ বাক্য, দু ধরনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিতে কিন্তু এক ধরনের পরিবর্তন আমরা দেখছি। সভা রীতি অনুযায়ী কিন্তু যারা মন্ত্রীরা শপথ নিয়ে থাকেন তারা কিন্তু বঙ্গভবনের দরবার হলে যেখানে শপথ বাক্য হয়ে থাকে, এটি বাংলাদেশের রেওয়াজ বা রীতি, কিন্তু সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় কিন্তু সংসদ ভবনের ভিতরেই শপথ কক্ষে। সেক্ষেত্রে একটি সময় একটা স্ট্যাটিক কিছু না, কাজেই যে চ্যালেঞ্জে আসুক আমি আশা করি আমাদের সরকার সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। থ্যাংক ইউ স্যার। রয়েছে, আমরা জানি গণঅভ্যুত্থান পরবর্তীতে সংসদ ভবন বিভিন্ন কারণে আলোচিত হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তীতে শেখ হাসিনা সরকার যখন বিদায় নিতে বাধ্য হয়েছিল তখন বাংলাদেশের মানুষ, রাজধানী ঢাকা শহরের মানুষ কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে তাদের এই বিজয় উল্লাস করেছিল। সেখান থেকেই বাংলাদেশকে
নতুন বাংলাদেশের রূপ দেওয়ার জন্য শপথ নিয়েছিল এবং আপামর জনগণ কিন্তু এই সংসদ ভবনের সামনে এসেছিল। এটি একটি ঐতিহাসিক কারণ। এছাড়াও বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যে জানাজা হয়েছিল, বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের একটি জানাজা অনুষ্ঠান আমরা দেখেছি সংসদ ভবনে, দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের আশপাশে, যেটির অবস্থান ছড়িয়ে গিয়েছিল কল্যাণপুর, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, এদিকে মিরপুর সড়ক পর্যন্ত। শুধু সংসদ ভবনের এলাকায় সেটি সীমাবদ্ধ ছিল না। এই কারণেই কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজাটি ঐতিহাসিক গুরুত্বের বহন করে এবং আজকের এই শপথ অনুষ্ঠান সেখানে নেয়ার পিছনে কিন্তু বিএনপির নীতি নির্ধারণী থেকেও একটি অভিপ্রায় জানানো হয়েছিল যে এই জায়গাটিতে শপথ অনুষ্ঠান হলে খুব বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে গণঅভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি সেই সঙ্গে এই বিষয়টি মানানসই। সব মিলে আমরা অপেক্ষা করছি আর খুব অল্প সময় পরেই সংসদ ভবনের ভিতরে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বিকাল 4টায় আমরা দেখব যে যারা বিএনপির মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তারা শপথ বাক্য পাঠ করবেন। প্রাণবন্ত সংসদ দেশবাসী দেখতে পাবে বলে আশা করছি। নতুন সরকারের কাছে চ্যালেঞ্জগুলো কি হবে এবং কিভাবে মিট আপ করবেন? প্রধান চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অর্থনীতির উন্নয়ন এবং দেশ থেকে এই লুণ্ঠন এবং দুর্নীতিকে দূর করা এবং প্রতিটি স্তরে বিচারহীনতার যে সংস্কৃতি সেটি দূর করা, এগুলোই মোটামুটিভাবে চ্যালেঞ্জ এবং আশা করি জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে সে বলে বলিয়ান হয়ে সমস্যাসমূহ সমাধান করতে সক্ষম হবে। স্যার, আপনারা কাছে এমপি হিসেবে শপথ নেবেন, আরেকটা শপথের কথা বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের, সেটা কি আসলে আপনারা নেবেন কিনা? সেটা সম্পর্কে জানি না। আমরা আশা করি যে সংবিধানে যা লেখা আছে সেগুলোই বাস্তবায়িত হবে। আমরা সংবিধান মান্য করে চলবো। থ্যাংক ইউ স্যার। গত প্রায় 20 বছরের বাংলাদেশে গণতান্ত্রিক ধারার যে ব্যত্যয় হয়েছিল, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের যে অভাব রয়েছিল, সারা দেশের মানুষ যে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল, সেটি যেমন অবসান হয়েছে, সেই সাথে নতুন সরকার, এটি গণতান্ত্রিক সরকার নতুনভাবে শপথ নেওয়ার কারণে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, আগামীতে বাংলাদেশের মানুষ একটি নতুন নেতৃত্বে নতুনভাবে এগিয়ে যাবে, নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাব, এর মধ্য দিয়ে কিন্তু আজকে সেই পরিসমাপ্তি হবে এবং অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের যে উপদেষ্টা পরিষদের সরকার রয়েছে, সেই সরকারের কিন্তু অবসান হবে আজকের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আর মাত্র আধা ঘন্টা পরেই। এই ছিল সংসদ ভবনের দক্ষিণ অর্থাৎ মণিপুরি পাড়া গেট থেকে আজকে শপথ অনুষ্ঠানের আয়োজনের সবশেষ খবর। লিঙ্কন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম ইসরাত, নবনির্বাচিত সংসদ সদস্যরা কিন্তু এরই মধ্যে সংসদ ভবনে আসতে শুরু করেছেন। আমাদের সহকর্মীরা তাদের কাছ থেকে তাদের কথাও শুনছিলেন। কিন্তু সকাল 10টা বাজতে আর 30 মিনিটের মতো বাকি আছে, 30 মিনিটেরও কম সময় রয়েছে। এরপরেই সেই নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং ধারণা করা হচ্ছে যে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এটি কিন্তু তার প্রথম সংসদ সদস্য নির্বাচন করা। সেই নির্বাচনে 2টি আসন থেকে জয়লাভ করেছেন এবং প্রথমবারের মতো তিনি কিন্তু সরকার প্রধানও বলা যায় যে সরকার প্রধান একই সাথে প্রথমবারের মতো তিনি ভোটারও হয়েছেন। মানে একই সাথে তার জীবনে অনেক বাধা অতিক্রম করে তিনি একই সাথে এই গত কয়েকদিন যাবৎ বেশ কিছু পদ ধারণ করেছেন, যা আমরা বলতে পারি। একই সাথে ভোটার হওয়া, পাশাপাশি তার মাকে হারানো এবং দেশের একটি বড় দায়িত্বে আসীন হওয়া এবং গণতন্ত্রের ধারায় বাংলাদেশকে ফেরানো, এই যাত্রাটা এতটা কিন্তু সহজ ছিল না। একদমই ইসরাত, কারণ আমরা দেখেছি যে 2008 সালে বলা যায় একরকমের নির্বাসিত হয়েছিলেন তিনি, লন্ডনে পাড়ি জমান। সেখান থেকে চিকিৎসা শেষ করে দীর্ঘ প্রায় 17 বছর পরে দেশে ফিরে বিএনপির হাল ধরা দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পরে কিন্তু দলের হাল ধরেছেন এবং এরপরে এখন বলা যায় যে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আমরা আমাদের সহকর্মী সজল সাইকের কাছে চলে যেতে চাই। তিনি অবস্থান করছেন সংসদ ভবনের এলাকার কাছে। সজল, যদি আমাকে শুনতে পান, কোন পাশে অবস্থান করছেন সেখানকার চিত্র যদি দেখান আমাদের। আতিক, আমি এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে রয়েছি, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার। সংসদ ভবন দক্ষিণ প্লাজার যেই মূল গেটটি রয়েছে সেই গেটে অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক
বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আজকের এই ঐতিহাসিক একটি মুহূর্তটি ধরে রাখার জন্য এবং এটি স্মরণীয় করে রাখার জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং বিভিন্ন যেই থেকে সমস্ত জঞ্জাট মুক্ত করে একটি আধুনিক সুন্দর বাংলাদেশ গড়বে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, কোনো সন্ত্রাসীদের জায়গা, মাদকাসক্তের জায়গা, দেশদ্রোহীদের জায়গা, লুটতরাজের জায়গা। এই জন্য আমরা আগামীতে সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করব জনগণের পক্ষে, জনগণের সরকার গঠন এবং জনগণের সরকারের মধ্য দিয়ে এদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র করবেন, যার নেতৃত্ব দিবেন জননেতা তারেক রহমান। আপনাকে বিষয়ে আপনাদের এমপি হিসেবে শপথ নেবেন, আরেকটা শপথের কথা বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ, এই বিষয়ে আপনাদের কোনো ইনস্ট্রাকশন আছে? আমাদের কোনো ইঙ্গিত এখন দেওয়া হয় নাই, হয়তো বা এই শপথের পরে আমাদের নেতা নির্বাচিত হওয়ার পরে আমরা সেই ইঙ্গিতটা পাবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনে ঢোকার যে মূল ফটকটি রয়েছে সেই ফটকে কিন্তু র্যাব সদস্যরা রয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, তারা একে একে কিন্তু সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অপরদিকে সংসদ ভবনে যেই কয়টি ফটক রয়েছে প্রতিটি ফটকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার রয়েছে। এক্ষেত্রে কিন্তু বলা যায় যে নতুন যে সংসদ সদস্যরা তারা কিন্তু সংসদ ভবনের বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করছে এবং একে একে তাদের যেই সমর্থকরা রয়েছে তারাও কিন্তু এই সংসদ ভবন এলাকায় তারা এসেছে এবং তাদের যেই দীর্ঘদিন পর যে আবার বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে তাদের মধ্যে যে আনন্দ উৎসাহ সেটি কিন্তু ফুটে উঠেছে। জানেন যে দীর্ঘ 20 বছর পর বিএনপি আবার সরকার গঠন করতে যাচ্ছে, এটি সত্যি তাদের জন্য অনেক আনন্দের এবং সেই আনন্দের মুহূর্তটি আসলে তারা সবাই কেউ ফ্রেমবন্দি করে রাখছে, কেউ স্লোগান দিচ্ছে, কেউ তাদের ধানের শীষের যে প্রতীক সেই প্রতীক নিয়ে কিন্তু সংসদ ভবনের সামনে এসেছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যেই সাইটটি রয়েছে এখানেই কিন্তু সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে, সেই অংশটি কিন্তু মানুষ ভিড় জমিয়েছে যে এখান থেকে কিন্তু দেখার জন্য, এক নজর দেখার জন্য। এবং বলা যায় যে আসলে সার্বিক চিত্র যদি বলি, পুরো সংসদ ভবন এরিয়া কিন্তু আজকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয়। আতিক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।